আমাদের সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, তারা অপরাজেয় বাংলাদেশের পারায়ণ প্রকল্পে কাজ করেন। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে আছেন সোমা আক্তার। আপনি পারায়ণ প্রকল্পের কোন জায়গায় কাজ করেন? আমার কর্ম এরিয়াটা হচ্ছে কল্যাণপুর, মিরপুরে কল্যাণপুর এরিয়াতে কাজ করি, পল্লবীতে। ওখানে হচ্ছে বেগুনটিলা, শহীদবাগ, বাউনিয়াবাদ, এই বিভিন্ন এলাকাগুলোতে কাজ করি। সঞ্জিত কুমার দে। আমি মনিটরিং এন্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর। আমি টোটাল অপরাজেয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি এবং মনিটরিং এর যে পার্টটা আছে পারায়ণ প্রকল্পে আপনি কি করেন? পারায়ণ প্রকল্পে এজ এ মনিটরিং অফিসার হিসেবে কাজ করি এবং অন্যান্য যে প্রকল্পগুলো আছে তা সেখানে আমি মনিটরিং অফিসার হিসেবে কাজ করি। আমি সোমার কাছে যাই। পারায়ণ প্রকল্প কোন পর্যন্ত কাজ করে, মানে সে কি একেবারে ঘরে ঘরে গিয়ে কাজ করে নাকি একটা কমিউনিটি বেস কাজ করে, কোন একটা জায়গায় তাদের আমন্ত্রণ জানিয়ে তারপর নাকি আপনারা ঘরে ঘরে গিয়ে কাজ করেন? আসলে আমরা হচ্ছে কমিউনিটি বেস কাজ করি, কমিউনিটি বেসে এবং ঘরে ঘরে যাওয়া হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো করি, উঠান বৈঠক, সেগুলো হচ্ছে আমরা কমিউনিটিতে গিয়ে আর কি করি। মূলত ওখানে যে কমিউনিটির যে লিডারগুলো আছে তাদের সাথে আমরা আগে গিয়ে যোগাযোগ করি, কথাবার্তা বলি, দেন তারপর হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে ওখানে গিয়ে হচ্ছে তাদের সাথে কাজগুলো করি। আপনার টার্গেট কি? টার্গেট পিপল কারা? আমাদের টার্গেট পিপল হচ্ছে প্রান্তিক যে সুবিধাবঞ্চিত যে নারী, শিশু, যুবক, যুবতী, তারপর বয়স্ক যে নারী কর্মী আছে তাদেরকে নিয়ে মূলত আর কি কাজ করি। আপনারা তাদেরকে কোন বিষয়ে সচেতন করেন? আমরা ওদেরকে হচ্ছে সরকারি ধরেন বিভিন্ন ধরনের যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো যাতে তারা সহজে পেতে পারে, তারপর হচ্ছে ওরা আরও যে সচেতনতামূলক যৌতুক, হ্যাঁ যৌতুক, তারপর হচ্ছে বাল্যবিবাহ, শিক্ষা ভাতা, মানে এই টাইপের হচ্ছে তাদের প্রতি যে নির্যাতনগুলো হয়, হ্যাঁ নির্যাতন বন্ধে পারায়ণ প্রকল্পের কোনো পদক্ষেপ আছে কিনা? নির্যাতন বন্ধে পারায়ণ প্রকল্প যেগুলো হচ্ছে আমরা হচ্ছে লিগ্যাল এইড যে সাপোর্টটা দিই সেগুলো তাদের সাথে আর কি লিঙ্কেজ করে দিই, যাতে করে তারা তাদের সমস্যাগুলোর কথা বলে সেখান থেকে আর কি। কোন এলাকায় কাজ করেন? আমি কাজ করছি মিরপুরে, কল্যাণপুরে, তারপর হচ্ছে পল্লবীর বিভিন্ন কয়েকটা জায়গা আছে, বাউনিয়াবাদ, শহীদবাগ, কুর্মিটোলা বস্তি, এই কয়েকটা জায়গাতে কাজ করি। ধন্যবাদ। সঞ্জিত কুমার দে, আপনি তো মনিটর করেন পারায়ণ প্রকল্প যেভাবে এগুচ্ছে, আপনার মনিটরিংয়ের রেজাল্টটাকে আপনি কি মনে করেন যে এটা সাকসেসফুল হবে তার উদ্দেশ্য? হ্যাঁ, পারায়ণ প্রকল্প যেভাবে কাজ করেছে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এবং তাদের যে সচেতনতার বিষয়টা এটা একদম নিবিড়ভাবে তারা পাচ্ছে এবং যারা এখনও জানে না যে সরকার কীভাবে সেবা দিচ্ছে এবং কিছু নারী এখনও জানে না তাদের কি রাইটস আছে, তাদের কি অধিকার আছে, এই অধিকারগুলো পাওয়ার জন্য তারা কোথায় যাবে, বিভিন্ন জায়গায় যায়, তারা প্রতারিত হচ্ছে। কিন্তু এই পারায়ণ প্রকল্পের মাধ্যমে তারা বেশ সাড়া জাগাচ্ছে এবং কি আমার জানা মতে আমি কিছু কেস স্টোরিও কালেক্ট করেছি। যেমন কিছুদিন আগে গত বছরের 25-এ একটা নারী, ওনারাই এই কাজগুলো করেছে, উঠান বৈঠকের মাধ্যমে একটা নারীকে পেয়েছিল। সেই নারী মানে অ্যাবনর্মাল, তবে তার গর্ভে সন্তান ছিল, তার কোনো পরিচয় ছিল না এবং সেই নারীকে নিয়ে তারা অনেকবার বা এইখানে মিরপুরে যে সমস্ত এনজিওরা কাজ করে, যেমন আহসানিয়া মিশন, হিট বাংলাদেশ, তাদের সবার কাছে গেছে তার নারীকে নিরাপদভাবে রাখার জন্য, কিন্তু কোথাও রাখতে পারে আশ্রয় পায়নি। না পাওয়ার পরে পরবর্তীতে আমাদের স্টাফের এবং আমরা চিন্তা করছি যে এটা আমাদের থানার একটা বিষয়, থানার সাথে আমাদের যোগাযোগ করা দরকার। তখন সেই ক্ষেত্রে আমরা পল্লবী থানার আশ্রয় নিই এবং পল্লবী থানায় যে আমরা একটা জিডিও করে থাকি, আবেদন করি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা প্রথম দিকে আমাদেরকে গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে সন্ধ্যার হয়ে গেছে যখন, তখন আমরা আবার অফিসে গেছি, ওনারা ছিলই, উনি ছিলেন, আমিনুল্লাহ ম্যানেজ স্টাফ ছিলেন এবং সিনথিয়া ইসলাম ছিলেন, ওনারা সবাই গিয়েছে, আমিও গিয়েছিলাম। পরে রাত্রি দিন এটার সমস্যার সমাধান হয়েছে যে হ্যাঁ, এটাকে সমাজসেবার রায়ানখোলা যে একটা আশ্রয়ণ কেন্দ্র আছে সেখানে তারা নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সেই নারীকে ওই আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত দিয়ে আসার দায়িত্বটাও আমরা করেছি এবং পুলিশের মাধ্যমে এটা করেছি। এরকম কি মাঝে মাঝে এরকম কেস আপনাদের হাতে? হ্যাঁ, মাঝে মাঝে আমাদের এরকম কেস আসে। যেমন ধরেন অনেকে আছে, আজকে আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশে পেপার পত্রিকা খুললেই পাওয়া যাচ্ছে পরকীয়া।
স্বামী দ্বিতীয় বিয়ে করছে এবং প্রথম স্ত্রীকে নির্যাতন করছে, না জানিয়ে বিয়ে করছে, এই ধরনের একাধিক সমস্যা প্রচুর ঘটনা ঘটতেছে। আমাদের কাছে যেগুলো আসতেছে, আমরা আমাদের পরিবর্ত কর্নার নামে একটা জায়গা আছে ঢাকাতে, যেমন কল্যাণপুর বস্তিতে একটা পরিবর্ত কর্নার আছে, পল্লবীর কালশিতে একটা পরিবর্ত কর্নার আছে, একটা আছে আমাদের সাভারে, এরকম আমাদের ময়মনসিংহে আছে, খুলনায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে, চিটাগংয়ে আছে এই পারায়ণ প্রকল্পে। সেখানে এই পরিবর্ত কর্নারের মাধ্যমে যারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং স্বামী দ্বারা নির্যাতিত হচ্ছে অথবা শ্বশুর শাশুড়ি দ্বারা নির্যাতিত হচ্ছে, তারা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে এটার সমাধান করা যেতে পারে। তখন আমরা কি করি, বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে, যে জাতীয় আইনগত সহায়তা যেটা ডিস্ট্রিক্ট লিগাল এইড কমিটি আছে, সেই কমিটির সাথে এবং সিনিয়র সহকারী জজের সাথে আমরা তাদেরকে লিঙ্কেজ করে দিতে পারি। এই লিঙ্কেজের মাধ্যমেই তারা এই সেবাগুলো পাচ্ছে। যেমন একটা বাস্তব উদাহরণ, এই মাসেই ময়মনসিংহের একটা ঘটনা, একটা নারীকে প্রচুর মারধর করছে এবং 4 সন্তানের জননী, কিন্তু তার হাজবেন্ড মারছে, তার শ্বশুর শাশুড়ি অত্যাচার করতেছে, তার হাজবেন্ড অন্য জায়গায় কাজ ইনভলভ হয়েছে। সেই ক্ষেত্রে থানায় গেছে, মামলা নেয়নি। আমাদের যে ওখানে সোশ্যাল ওয়ার্কার আছে উনি এবং আমাদের মহিলা মুক্তি সঙ্গী সংগঠন আছে, মানে নারীরা যে স্বেচ্ছায় কাজ করে এরকম মহিলা মুক্তি সঙ্গী সদস্য আছে, তারা দুইজন যৌথভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করাইছিল, কিন্তু পুলিশ কেসের জন্য তারা ছিলড়ে দেয় নাই। তারপরে এই কর্মী আবার পরের দিন আবার ওইখানে গেছে, গিয়ে তাদের সাথে কথা বলে ওয়ান স্টপ ক্রাইসিস নামে যেটা আছে সেখানে গেছে, যাওয়ার পর তাদের সাথে কথা বলছে, কয় এটা তো আমরা দিব না। কেন দিবেন না? তাদের সাথে কথা বলে পরে আইনের মাধ্যমে তারা বলছে হ্যাঁ এটা পুলিশ কেস। পরে একদিন পরে এটা পুলিশ কেস হয়েছে, হ্যাঁ গ্রহণ করেছে এবং মামলা করেছে। আগামী 27 তারিখে এটার একটা শুনানির জন্য নোটিশ প্রদানও করেছে। ধন্যবাদ সোমা। মাদকের বিষয়টা, নারীরাও মাদক নেয়? পুরুষের পাশাপাশি নারীরাও না মাদক নেয়। যেমন আমরা দুয়ারিপাড়া, মিরপুরে দুয়ারিপাড়াতেও আমাদের একটা ফিল্ড আছে, ওখানে আমরা পাবলিক হিয়ারিং মানে গণশুনানির একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ওইখানে আপনার সমাজসেবা অধিদপ্তরের একজন সরকারি কর্মকর্তা উনিও এসেছিলেন। ওই জায়গাটাতে যখন আমরা গণশুনানির আয়োজন করি, ওই এলাকার মানুষজন এই মাদকের বিষয়গুলো তুলে ধরেছে। সাথে সাথে অনেক নারীরাও মাদক নিয়েছে। একজন পুলিশও ছিল, পল্লবী থানার পুলিশও ছিল। তখন সে বলল যে আচ্ছা এই এলাকায় কোন কোন ধরনের ক্রাইসিসগুলো হচ্ছে, আর যেহেতু আমরা সবসময় শুনি যে পুরুষরাই মাদকটা নিচ্ছে, তো আজকে যেহেতু দেখলাম যে এই এলাকাটাতে নারীরাও মাদক নিচ্ছে, তো আমরা এটার অ্যাকশন নিব এবং আপনারা যদি কোনো ধরনের সাপোর্ট লাগে আমরা অবশ্যই অপরাজয় বাংলাদেশ আপনাদের সাথে যেহেতু আছে, আমরা এটার সহযোগিতা আপনাদেরকে করব। কতদিন পালন প্রকল্পের কাজ চলবে? এটা 2027 সালের 31শে অক্টোবর পর্যন্ত এটা চলবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কাজ করে কি আপনারা বাংলাদেশের এই ক্রাইসিস মেটাতে পারবেন? পালন প্রকল্প তার অনেক দিন হওয়া উচিত। অল্প কিছু দিনে তো সম্ভব না, তবে এই যে আমরা যে কাজগুলো করতেছি, আমরা তো আসলে যে সচেতনতামূলক কাজগুলো করতেছি, যাদেরকে আমাদের যেমন এলাকাতে মহিলা মুক্তি সঙ্গী যে কমিটিগুলো আছে, ওখানে 15 সদস্য বিশিষ্ট যে কমিটি আমরা করেছি নারীদেরকে নিয়ে, আমরা যদি নাও থাকি তারা যাতে এই কার্যক্রমটা ধরে রাখতে পারে, তারা যাতে এই কার্যক্রমগুলো চালাতে পারে, সেভাবে আমরা তাদেরকে মনিটরিং করছি। অনেক ধন্যবাদ। আপনারা যে মনিটরিংগুলো করছেন তাতে আপনার কি মনে হয় যে মূল চিন্তা যে সামাজিক সচেতনতা তৈরি করা এবং নারীদের সহিংসতা এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা, এটা কত % কাজ আপনারা অর্জন করতে পারবেন? আসলে এটা তো আপনারা সবাই জানেন প্রকল্পের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তবে এই মেয়াদের মধ্যে সাস্টেন করার জন্য যে সমস্ত কাজগুলো করার কথা, আমরা যেমন মহিলা মুক্তি সঙ্গী দল গঠন করেছি, আমরা ইউথ ক্লাব গঠন করেছি, আমরা আমাদের আরও কিছু লোকাল সিবিও যারা লোকালি থাকে তাদেরকে করেছি। এছাড়াও অপরাজয় বাংলাদেশ আপনারা জানেন 1995 সাল থেকে শিশু, যুব এবং প্রান্তিক নারীদের নিয়ে কাজ করছে। অপরাজয় বাংলাদেশও থাকবে, হয়তো এই প্রজেক্ট না থাকতে অন্য প্রজেক্টের মাধ্যমে অপরাজয় বাংলাদেশ কাজগুলো চলমান রাখবে, আরো দীর্ঘমেয়াদী হবে এবং পারায়ণ প্রকল্প সারা বাংলাদেশেই চলতেছে, 64টি জেলায় এখন বর্তমানে চলতেছে। খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। সোমা আক্তার এবং সঞ্জিত কুমার দে, দুজনকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ। শুধু দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী জামরুন নাহার স্বপ্না। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা আজকে আবৃত্তি পর্বে আপনার কোন কবিতাটি শুনব? আমি আবৃত্তি পর্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি পড়তে যাচ্ছি। কৃপণ শুনি আমরা। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। ঘুরিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। এখন কাঁদে নয়ন ভরে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। বাহ, দারুণ। রবীন্দ্রনাথের এই কৃপণ কবিতার মধ্যে যে জীবন দর্শন, জাগতিক জীবনের যে সংকট, তার থেকে উত্তরণের একটা উপায় তিনি এই কবিতার মধ্যে, এটা আত্মার শুদ্ধি বলতে পারেন। অবশ্যই, এবং অনেক কিছু বোঝার এবং জানার আছে কবিতাগুলোর মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে আপনাকে এবং এটিএন বাংলাকে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব লেখক পর্বে। আজকে আমাদের লেখক পর্বে আছেন মইনুর আহমদ। মইনুর আহমদ দুটি বই আছে, একটি কাব্যগ্রন্থ, একটি গল্পের বই। আপনার কাব্যগ্রন্থের নাম কি? অন্তহীন একাকিত্ব। অন্তহীন একাকিত্ব। এই গল্পের বিষয়গুলো কি? গল্পের বিষয়গুলো হলো, যারা ছোট থেকে উপরে ওঠে কিন্তু তারা মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে তারা আকাশ সে স্বপ্ন দেখে, যার পরিপ্রেক্ষিতে সে ছোট থাকলেও তার লেখাপড়া এবং যোগ্যতা এবং বুদ্ধিমত্তা দিয়ে সে আকাশ ছুঁয়ে ফেলে। আচ্ছা, মানে পরিশ্রম করে একটা মানুষ যে যেখানেই থাকুক সে আকাশ ছুঁতে পারে। আচ্ছা, আর আপনার কবিতার বিষয় কি? কবিতার বিষয় হলো প্রেম, আর হলো একনিষ্ঠ সাধনা। সাধনা, খুব ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি, দেশের বাড়ি নরসিংদী জেলা শিবপুর উপজেলা, গ্রাম মল্লিশপুর। আপনার প্রিয় কবি কি, রবীন্দ্রনাথ না নজরুল? আমার প্রিয় কবি দুইজনই, তবে আমি দেখি দুইজনে দুই জায়গায় তার ভালো অবস্থান আছে। নজরুল ছিল বিদ্রোহী কবি, প্রেমের কবি, আর রবি ঠাকুর হচ্ছেন বিশ্বকবি, যাকে সাহিত্যে এমন কোনো শাখা নেই যার হাতে ছোঁয়া না আছে। বাহ। আপনি তো কোনো চাকরি করেন নাকি ব্যবসা করেন? জি স্যার, আমি চাকরি করি। আমি প্রথম চাকরি করেছিলাম সিলেট টিচার ট্রেনিং কলেজ, পরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজ। সেখানে আমাকে সাহিত্য বা গানের প্রেরণা দিয়েছিলেন ইব্রাহিম মোল্লা, যিনি আমার সুরকার। পরবর্তী SM শামীম ভাই, যিনি মনন টিভির পরিচালক। আরও ছিলেন বোরহানউদ্দিন রনি,
পরিচালক চলচ্চিত্র পরিচালক উনি আমাকে প্রেরণা দিয়েছেন। ওনার ছবিতে আমি 4টা গান লিখছি। আর এস এম ইকবাল অদৃশ্য খুনি এই ছবিতে গান লিখেছি স্যার। আপনি ছবিতে গান লিখেছেন, গান কি নিজে করেন? গান খালি গলায় গান করতে পারেন? আমি লিখি স্যার, তবে এমনি নিজে নিজে গাই। এখন আপনার সামনে চিন্তা কি, লেখালেখি নিয়ে ভাবনাটা কি? আমার কথা হলো আমি লিখবো জাতির উদ্দেশ্যে, আমাদের আগামী যে নতুন প্রজন্ম তাদের যেন আলোকিত হয়। চাই যে জাতি এমন হোক যেন তারা নেশাগ্রস্ত না হয়। প্রেম ব্যর্থ হইলেও তারা প্রেমকে জাগরিত করার জন্য, আলোকিত করার জন্য তার প্রেমিকের জন্য সে বুঝিয়ে দেয় যে কোনো মানুষই ছোট নয়। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ মইনুর আহমদ। আপনি অনেক লেখালেখি করেন, গান করেন। আপনাকে আবার কোনো একটা অনুষ্ঠানে আমরা দেখতে পাবো, যখন অনেক বই আপনার বেরোবে আবারও আপনাকে ডাকা হবে। জি স্যার, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার আমাকে প্রেরণা দেওয়ার জন্য আমি স্যার চিরকৃতজ্ঞ, আজীবন আমি কৃতজ্ঞ থাকবো স্যার। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এবারে যাব নৃত্য পর্বে। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে।
শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে, শেষ করব নজরুলকে দিয়ে। নজরুল গাইছেন, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদেরকে অনেক দুর্যোগময় পথ পার হয়ে আলোর দিকে যেতে হবে, জীবনের দিকে যেতে হবে। আমাদের আজকের আলোচনায় সেই কথাটি বারবার উঠে এসছে। দুঃখকে, বিপদকে, সংকটকে ভয় পেলে চলবে না। জীবনকে জয় করার যে একটা অসীম বাসনা, প্রেরণা এবং সামনে এগিয়ে যাবার যে স্বপ্ন, সেটি সাথে রাখতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। এ প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।